দর্শক, এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কখন নাগাদ কোর্ট বসতে পারেন এবং এই রায়ের দিন ঠিক করা হবে, বিস্তারিত একটু জানাবেন আমাদের। আতিক, শুভ সকাল। আসলে আজকে শেখ হাসিনার রায়ের দিন ধার্য হবে। গেল কয়েকদিন ধরেই কিন্তু এটি নিয়ে নানা রকম নানামুখী আলোচনা রয়েছে। তো যেই 5টি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছে এবং যেগুলোর অভিযোগ নিয়ে প্রসিকিউশন বলছে যে তারা অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছে, সেই অভিযোগগুলোর ভিত্তিতেই আজকে রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত সেটি হলো যে সকাল 11টার দিকে কোর্ট বসবে। সেখানে কোর্ট বসার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের দিন ধার্য করবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল, যেখানে 11টার পর নিয়মিত সাধারণত এই কোর্টটি বসে সকাল 11:30টায়। তো আজকেও সেই একই টাইমে বসার কথা, 11টার পরে বসবে। এবং আসলে এটি একেবারেই সংক্ষিপ্ত একটি আদেশ হবে, 1 মিনিটের একটি আদেশ হবে, যে এখানে রায়ের তারিখটি ঘোষণা করা হবে। কবে নাগাদ রায় তারা প্রস্তুত করে কবে নাগাদ ডেলিভার করবেন সেটির তারিখই মোটামুটি দেওয়া হবে। আরেকটি বিষয় সেটি হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি যে অভিযোগ আনা হয়েছে, যে অভিযোগের শুরুটি হয়েছিল যে 2024 সালের 14 জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের, তখনকার যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন কোটা বিরোধী, তারা বলছিলেন যে তাদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপতি বলা হয়েছিল। এবং এরপর থেকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগটি, প্রথম অভিযোগ, 1 নম্বর অভিযোগ এটি আনা হয়েছে, যেখানে তিনি বলা হয়েছে যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন, রাজাকারের বাচ্চা বলে যে উস্কানি দিয়েছিলেন, রাজাকারের নাতিপতি বলে, সেখানে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের ন্যূনতম ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে সাধারণ ছাত্র জনতার উপর যে হামলা হয় সেটিতে তারা নেতৃত্ব দিয়েছেন এবং পদ্ধতিগতভাবে হামলা চালানো হয় ছাত্র জনতার উপরে। এর মাধ্যমে হত্যা চেষ্টা এবং নির্যাতন করা হয়। এবং 2 নম্বর যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে হেলিকপ্টার থেকে গুলি এবং প্রাণঘাতী লেথাল ওয়েপেন ব্যবহারের যে অভিযোগটি আনা হয়েছে। এবং এখানেও বলা হয়েছে যে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশ বাস্তবায়ন করে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালায় এবং প্রায় 1,500-এর মতো ছাত্র জনতা এবং সাধারণ মানুষ মারা যায় এবং 25,000-এর বেশি আহত হয়। 2 নম্বর অভিযোগ এটি আনা হয়েছে। 3 নম্বর যে অভিযোগটি আনা হয়েছে রংপুরের আবু সাইদ হত্যা, 2024 সালের 16 জুলাই রংপুর আবু সাইদের যে গুলি করে হত্যা করা হয়, সেই অভিযোগটি 3 নম্বর অভিযোগ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ যেটি আনা হয়েছে সেটি চাংখারপুলে যে আনাস সহ 6 জনকে 5 জুলাই, যেদিন শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, 5 জুলাই সেই দিন মোট চাংখারপুলে 5 জনকে গুলি করে মারা হয়েছিল, আনাসের 6 জনকে গুলি করে মারা হয়েছিল, সেই অভিযোগটি আনা হয়েছে 4 নম্বরে। এবং 5 নম্বরে আশুলিয়ায় 6 জনকে সেই একই দিনই 2024 সালের 5 আগস্ট বিকেলে যে আশুলিয়ায় গুলি করে মেরে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই মোট 5টি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং প্রসিকিউশন বলছে তারা সন্দেহাতীত ভেবে তারা এগুলো প্রমাণ করতে পেরেছে। তবে আজকে রায়ের দিন ঘিরে নির্ধারণ করে আমি যদি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে একেবারে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। 4টি সেনাবাহিনী গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েন করা চাওয়া হয়েছিল, আজকে সেই 4টি এপিসি এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, প্রবেশ পথে বেশ কয়েকটি, যখন ট্রাইব্যুনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন প্রবেশ করতে নানামুখী তল্লাশির মধ্য দিয়ে গণমাধ্যম কর্মী সহ সকলকেই যেতে হবে। তো আমরা ধারণা করছি 11টার পরে রায়ের দিন ধার্য করা হবে এবং তখন থেকেই আসলে শেখ হাসিনার যে 5টি অভিযোগ আনা হয়েছে সেগুলোর বিষয়ে কী রায় দেবেন ট্রাইব্যুনাল, সেই দিনটি আজ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আতিক। জি মাসুদ, থাকুন আপনি সেখানে। এবার একটু আমরা শাহবাগে চলে যেতে চাই। মুহাজির হক আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন। মুহাজির, রায়ের দিনক্ষণ ঠিক করা হবে, এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কোনো কর্মসূচি এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ফিনলে ইংলিশ ব্রেকফাস্ট, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। আতিক, আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তাদের যে লকডাউনের ঘোষণা দেয়, সেই লকডাউনকে কেন্দ্র করে জনমনে আসলে যেভাবে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আতঙ্ক ছড়ানো হয়েছিল, সেটার প্রভাব কিন্তু আসলে আমরা শাহবাগ মোড়ে সকাল থেকে ছিলাম, আমরা সেভাবে দেখিনি। আমরা সাধারণ অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে আসলে এভাবেই জানাচ্ছিলেন যে এই সব আতঙ্ক যেন আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। সেই বাস্তবতায় আমরা দেখেছি সাধারণ মানুষজন কাজে যাচ্ছেন, মানুষজন সকালে হাঁটতে বেরোচ্ছেন,
তারা তাদের আসলে প্রয়োজনীয় যে কাজকর্ম রয়েছে সকালবেলাটা আসলে যেভাবে শুরু হয় ঠিক স্বাভাবিক সকালের মতোই আসলে শাহবাগের সকালটা শুরু হয়েছে। এবং আমরা এরই মধ্যে আসলে এই যেহেতু আসলে শাহবাগ খুব গুরুত্বপূর্ণ একটি মোড়, এখান দিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বারডেম হাসপাতাল এবং পাশাপাশি আসলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা আমরা পিজি হাসপাতাল বলে জানি। সেই তিনটা হাসপাতাল একসাথে হওয়ায় এখানে রোগীদের আনাগোনা আমরা দেখেছি, সেই রোগীরা আনাগোনা করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের একটি জমায়েত ছিল, ছোটখাটো করে তারা একটি আয়োজন করে, সেখানে তারা এখনো রয়েছেন জাদুঘরের সামনে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা সেখানে আওয়ামী লীগ বিরোধী অনেক স্লোগান টোগান দিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, অনেক সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ক্যাম্পাসে, তারা অবস্থান নিয়ে আছেন এবং তাদের সবাই কিন্তু আসলে একেবারে তৎপর আজকের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের আসলে নাশকতা বা অপতৎপরতা যেগুলো আসলে আমরা দেখে আসছি এবং পাশাপাশি শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখেছি যে এক প্লাটুন বিজিবি রয়েছে এবং সেই সাথে র্যাব, পুলিশ তারা তো আছেই। সব মিলিয়ে শাহবাগে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা আছি। পুরো সময় জুড়ে হয়তো বাকি সময় জানাবো আপনার মাধ্যমে। আতিক। জি মহাজির, আপনি থাকুন সেখানে। এবার একটু আমরা হাইকোর্টের মাজার গেট এলাকায় চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সাল এর মধ্যে যুক্ত হয়েছেন। ফয়সাল, জানাবেন যে সেখানে কি অবস্থা দেখছেন আপনি? আতিক, আমি মূলত হাইকোর্ট মাজার গেটের সামনে যে সড়ক আছে সেখানে আছি এবং মাজার গেটে আপনি দেখছেন যে আমার পেছনে কিন্তু বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে, এছাড়া পুলিশ সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখানে কড়া নিরাপত্তা রয়েছে এবং তারা কিন্তু পুরো পরিস্থিতি নিরাপত্তামূলক যে ব্যবস্থা সেগুলো নিয়েছে এবং তারা অবজার্ভ করছে। আমরা দেখেছি সড়কের বিভিন্ন স্থানে কিন্তু তল্লাশি ঘটনা করছে, কড়া নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে ঢাকাকে। তবে এখন পর্যন্ত এই সকাল থেকে আমরা দায়িত্ব পালন করছি, সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য কিন্তু আমরা পাইনি। এবং কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটু আমাদের চারপাশে একটু দেখাই যে এখানে কিন্তু এই হাইকোর্টের বাজারের সামনে যে সড়ক আছে এই সড়ক দিয়ে কিন্তু মূলত সকল প্রকার যানবাহন চলাচল করছে এবং কোনো ধরনের কিন্তু প্রতিবন্ধকতা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এছাড়া হাইকোর্টের বাজারঘাট ছাড়াও হাইকোর্টের যে সুপ্রিম কোর্ট বিভাগ আছে সেখানে যে ফটক আছে সেই ফটকের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেখানে কড়া নিরাপত্তা দিচ্ছে। যেহেতু এর আগে ট্রাইব্যুনাল থেকে সেনা পাহারার আবেদন জানানো হয়েছিল, সেই কারণে মূলত সেখানে সেনা প্রহরা দেওয়া হয়েছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন। এছাড়াও পুলিশ সহ অন্যান্য বাহিনীগুলো কিন্তু রয়েছে, বিজিবি রয়েছে, র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি টহল দিতে। সব মিলিয়ে বলা যায় আসলে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু এর আগে এই 13 নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু নানান রকমের ঝুঁকির তথ্য ছিল এবং সেই কারণে ঝুঁকির হুমকি ছিল, সেই কারণেই মূলত এই ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং আমরা যতটুকু জানি যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু দেশের সকল বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মেট্রো রেল সহ অন্যান্য জায়গাতে কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এবং এই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এই তিনজনের রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে মূলত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। জি ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী কাজী ফয়সাল জানাচ্ছিলেন হাইকোর্টের মাজার গেট এলাকা থেকে।